কন্টেন্ট আচ্ছা রিসার্চ টার্গেট অডিয়েন্স এন্ড কন্টেন্ট টপিক, তারপরে অডিয়েন্স রিসার্চ টুল, এফবি অডিয়েন্স ইনসাইট, এক্সপ্লোর, রিলেটেড অ্যাক্টিভ পেজ, সোশ্যাল মিডিয়া গ্রুপস, পেজ ডিসকাশন ফোরাম, এগুলা হয়ে গেছে। তারপরে হচ্ছে পিলার কন্টেন্ট কি সেটা বুঝেন? কেউ আমাকে বুঝাতে পারবেন পিলার কন্টেন্ট কি? পিলার কন্টেন্ট কি বুঝেন কেউ? কেউ বলতে পারবেন পিলার জি ভাই, কন্টেন্ট? মেইন কন্টেন্ট, আমাদের যে মেইন কন্টেন্টটা থাকবে সেটা হচ্ছে পিলার কন্টেন্ট। ওকে, তারপর হচ্ছে আর্টিকেল রিরাইটিং ফ্রম অ্যানাদার সোর্স। আর্টিকেল রিরাইটিং তো করতে পারেন ইনফোগ্রাফিক্স থেকে, ভিডিও থেকে, তারপর হচ্ছে আরেকটা জি ভাই, আর্টিকেল থেকে, সেখান থেকে আর্টিকেল রিরাইট করতে পারবেন না? জি আর্টিকেল ভাই পারবো। রিরাইটিংটা কি বলেন তো? একটা আর্টিকেলে আমার মতো করে ঘুরায় লেখা আর কি, মানে ওটা কপি না করে ওটাকে একটু রিরাইট করে লেখা। মানে ওইটার ইনফরমেশন পড়ে বুঝে তারপরে নিজের মতো করে জি লেখা, ভাই, জি এটা ভাই। হচ্ছে আর্টিকেল রিরাইটিং। তারপর হচ্ছে তো আপনার টাইটেল অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন, কিওয়ার্ড ডেনসিটি চেক, তারপরে হচ্ছে রিলেভেন্সি, ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, ওপেন গ্রাফ, তারপরে হচ্ছে বাউন্স রেট, এগুলো তো সবকিছু বোঝেন নাকি? জি ভাই। কারো যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে টার্মস গুলো নিয়ে, তারা বলতে পারেন। ভাইয়া রিলেভেন্সি জানি কি? হ্যাঁ, রিলেভেন্সি রিলেভেন্সি হচ্ছে আপনি একটা বিষয়ে কাজ করতেছেন, তো সাপোজ আমি এই ধরেন শাড়ি নিয়ে কাজ করতেছি, তো সেটা কি টপ জামদানি, তো শাড়ি নিয়ে কাজ করতেছি, এই শাড়ির সাথে রিলেটেড ধরেন জামদানি শাড়ি নিয়ে কাজ করতেছি, তো জামদানির সাথে কিন্তু আমার অন্যান্য শাড়িও যাচ্ছে, যেমন হচ্ছে টাঙ্গাইল শাড়ি বা ইটি, মানে শাড়ি রিলেটেড কন্টেন্ট কিভাবে আমি দিতে পারবো, এটা খুব একটা বেশি সমস্যা না। কিন্তু আমি যদি এখানে ধরেন এখানে যদি আমি মেশিন রিলেটেড, তারপরে হেডফোন রিলেটেড, টিভি রিলেটেড কন্টেন্ট যদি দেই, তাহলে কি যাইলো বিষয়টা? না ভাইয়া, হ্যাঁ, না ভাইয়া। তো এইটা হচ্ছে রিলেভেন্সি। আর যদি এটা করিও, সেক্ষেত্রে গুগল আমার ওয়েবসাইটটারে বিশ্বাস করবে না, সেক্ষেত্রে আমার র্যাঙ্ক দিবে না। তো আমার ওয়েবসাইটে যে ধরনের কন্টেন্ট আছে, বাট একটা মিনিমাম গ্যাপ রাখতে হবে। যেমন হচ্ছে আমি যদি একটাতে দেখি যে হচ্ছে ঢাকাই জামদানি শাড়ি, তো ঢাকাই জামদানি শাড়ি উম, শাড়ি উইথ প্রাইস এটার জন্য আলাদা করা যাবে না, তো এটা হচ্ছে একটার ভিতরেই রাখতে হবে। তো মানে মিনিমাম একটা গ্যাপ রাখতে হবে একটা কন্টেন্ট থেকে। ঢাকা জামদানির জন্য আলাদা কন্টেন্ট দিতে পারবো, মুসলিম জামদানির জন্য আলাদা দিতে পারবো। তো এইভাবে কিন্তু জামদানি রিলেটেড আরো অনেক সব ধরনের কন্টেন্ট আমরা দেখি না। তো এই জিনিসটা হচ্ছে রিলেভেন্সি। আমরা বুঝতে পারছি। যখন একটা ওয়েবসাইটে কন্টেন্ট দিব, সেই রিলেটেড কন্টেন্ট গুলাই দিব। তো রিলেটেড কন্টেন্ট গুলো দিয়ে আমাদের অর্গানিক ওয়েতে র্যাঙ্ক করতে কি হবে বলেন তো? সুবিধা হেল্প হবে। করে ভাইয়া, এটাই হচ্ছে রিলেভেন্সি। বুঝতে পারছি। ওকে, আর কার কোনো যদি এখানে কোশ্চেন থাকে দেন বলতে পারেন। আর হচ্ছে এখানে এক্সপ্লোর দ্য ফিচার অফ দ্য ইমেজ এন্ড ভিডিও মেকিং, তো এখান থেকে আমরা কি পড়ছি? এখান থেকে আমরা ক্যানভা ক্যানভা। পড়ছি, স্কেচ আমরা পড়ি নাই। স্কেচের পরিবর্তে আমরা কি পড়ছি? স্কেচের পরিবর্তে আমরা কি পড়ছি বলেন তো? লাইট শট। লাইট শট সবাই তো ইউজ করতে পারেন, লাইট শট ইউজ করতে পারেন না এরকম কেউ আছেন? লাইট শটটা কি বুঝেন? জি ভাইয়া বুঝি। জি ভাইয়া। লাইট শট কি সবাই ইউজ করতে পারেন? পারি ভাই।
লাইট শট কি লাইট শট ইউজ করতে পারেন না এমন কেউ আছেন? পারলেও বললে পারেন কিনা সেটা জানতে চাইলেও কেউ রেসপন্স করেন না। আর আরে তো ভাইয়া। পারি ভাইয়া। রেসপন্স না করলে আমি কি ক্লাস নিব বলেন? আমি বুঝবো যে আপনারা পারেন কি পারেন না। তো রেসপন্স করতে হবে, ঘুমায় থাকলে চলবে না। আপনারা সবাই ক্যামেরা অন করেন। আচ্ছা, ম্যাক্সি ফটো ডিজাইনের পরিবর্তে আমরা কি শিখছি? ফটোশপ, তাই না? জি ভাইয়া। ফটোশপ বেসিকটা তো আমরা শিখছি। তারপরে হচ্ছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন টুলের মধ্যে আমরা ক্যামটেসিয়াটা শিখছি। তো ভিডিও কিভাবে বানাইতে হয় সেটা আমরা পারি নাকি? ভিডিও বানাইতে পারেন না? ভিডিও রেকর্ড করতে পারেন না আপনারা? এডিট করতে হালকা পাতলা? জি ভাই, হালকা আরে ভাইয়া। জি ভাইয়া। আমি তো তারপরে হচ্ছে কিভাবে স্লাইড কন্টেন্ট ক্রিয়েট করবেন, তারপরে হচ্ছে স্লাইড কন্টেন্ট গুলো কিভাবে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে সেগুলো শেয়ার করবেন, স্লাইড শেয়ারে আপলোড করবেন বা অন্যান্য প্ল্যাটফর্মে যে আপলোড করবেন, সেই জিনিসটা কি করতে পারেন আপনারা? জি ভাইয়া। আপনারা করছিলেন মনে হয়। জি ভাই, করেছিলাম। তারপর হচ্ছে প্ল্যানিং হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এন্ড মেজারমেন্ট কেপিআইস অফ দ্য কন্টেন্ট মার্কেটিং। তো কন্টেন্ট মার্কেটিং গুলা হচ্ছে গেস্ট ব্লগিং কিভাবে করতে হয়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো এক্সপ্লোর করছি। কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি সম্বন্ধে তো বলা হয়েছে। এখানে কোনো টার্ম আপনারা বুঝতেছেন না আছে? যেমন আপনার হচ্ছে কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি, তারপরে হচ্ছে মেজার সাকসেস অফ কন্টেন্ট মার্কেটিং বেসড অন অডিয়েন্স ফিডব্যাক, তারপরে হচ্ছে রেসপন্স রিডারের রেসপন্স বুঝে আমরা কন্টেন্ট মার্কেটিংটা সাকসেস হচ্ছে কিনা সেই বিষয়গুলো তো বুঝতে পারি, তাই না? জি ভাইয়া। ওকে। ডেভেলপমেন্ট অফ কাস্টম ব্লগ। তো ডেভেলপমেন্ট অফ কাস্টম ব্লগে আমাদের এখানে ইন্ট্রোডাক্ট টু ওয়ার্ডপ্রেস, তারপরে ওয়ার্ডপ্রেস ব্লগ সেটআপ, ডোমেইন সিলেকশন, হোস্টিং কনফিগারেশন, ব্লগ সাইট ডেভেলপ বাই হোস্টিং অ্যাপ্লিকেশন থ্রু cPanel। তারপর cPanel, এই জিনিসগুলোর মধ্যে কোনো কিছু অজানা আছে আপনাদের, বা আপনারা বুঝতে পারেন না বা জানেন না? তারপর হচ্ছে ইন্ট্রোডাক্ট টু ওয়ার্ডপ্রেস থিম কি, তারপরে ফ্রি থিম কিভাবে সেটআপ করতে হয়, ফ্রি থিম কিভাবে কাস্টমাইজ করতে হয়, এগুলা কি আমি আপনাদের শিখাইছি? জি ভাইয়া, শিখাইছেন। হ্যাঁ শিখাইছেন। আপনারা রেসপন্স করবেন, সাথে সাথে রেসপন্স করবেন, তাড়াতাড়ি রেসপন্স করবেন। তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং এর কি বাকি আছে এখনো, নাকি সবকিছু হয়ে গেছে? সব তো শেষ ভাইয়া। উইথ ফেসবুক মার্কেটিং, ইম্পর্টেন্স অফ ফেসবুক পেজ এন্ড গ্রুপ ক্রিয়েশন, তারপর হচ্ছে ফেসবুক সেটিং আপ ফেসবুক পেজ এন্ড গ্রুপ, ফেসবুক পেজ রুল, অটো মেসেজ, পেজ রিভিউ, তারপরে হচ্ছে ডিফারেন্স বিটুইন ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ এন্ড ফেসবুক গ্রুপ, ইভেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, শিডিউল পোস্ট কিভাবে করতে হয়, ব্যাকগ্রাউন্ড পোস্ট কি, তারপরে ইভেন্ট, মাইলস্টোন, অফার, তারপরে ফেসবুক নোট, এগুলা সম্বন্ধে তো আমরা জানি বা জানি না কোনো কিছু। এখান থেকে কোনো টার্মস আমাদের জানা নাই, আপনাদের এরকম কি আছে? ভাই মাইলস্টোনটা মানে কি? মাইলস্টোন হচ্ছে একটা মাইল ফলক। ধরেন মাইলস্টোন কি, ধরেন আপনি 100 লাইক পাইছেন, 100 পর্যন্ত একটা মাইলস্টোন। তারপরে আপনি 10,000 লাইক আর্ন করছেন, তো আপনার টার্গেট হচ্ছে 10,000 লাইক আর্ন করার। তো 10,000 লাইক পর্যন্ত আপনি ছুঁতে পারছেন, সেটা কি একটা মাইলস্টোন। মাইলস্টোন। এটাকে মাইলস্টোন বলে, মানে নির্দিষ্ট একটা গন্তব্যই হচ্ছে আপনার মাইলস্টোন, নির্দিষ্ট একটা গন্তব্য।
যদি আপনি সেই গন্তব্যে যাইতে পারেন সেটাই হবে আপনার মাইলস্টোন। তারপরে অফার, আচ্ছা এক্সপ্লোর ফেসবুক অ্যালগরিদম। ফেসবুক অ্যালগরিদমের মধ্যে আমরা ইডিজি র্যাঙ্ক তো বুঝি, ইডিজি র্যাঙ্ক কি এটা একটু বলেন তো, এটা ইম্পর্টেন্ট, আপনারা ফেসবুকে যেহেতু বেশি কাজ করতেছেন তো ইডিজি র্যাঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইডিজি র্যাঙ্ক তো বুঝেন তাই না? জি ভাইয়া, ফেসবুকের একটা অ্যালগরিদম। হ্যাঁ, ফেসবুকের অ্যালগরিদম। তারপরে এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করে? মানে ভাই কতজন লাইক কমেন্ট করলো ওই হিসাবে কেস তার কি র্যাঙ্ক করবে না, বাড়বে। লাইক কমেন্ট শেয়ারিং। প্রথমে কয়েকজনের কাছে পৌঁছানো হয়, তারা যদি এটা পছন্দ করে বিষয়টা, তখন আরো মোর পিপলের কাছে পৌঁছানো হয়, এরকম ভাবে কাজ করে বিষয়টা। আচ্ছা, ইডিজি অ্যালগরিদমের বেসিক কনসেপ্ট হচ্ছে, আগে প্রথম অবস্থায় এখানে মাত্র 3টা ফ্যাক্টর বিবেচনা করা হতো। 3টা ফ্যাক্টর কি কি? তিনটা ফ্যাক্টর ছিল মনে হয়। তো 3টা ফ্যাক্টরের মধ্যে একটা হচ্ছে টাইম ডে কি বা টাইম ডে কি, এটা হচ্ছে লাস্টের ফ্যাক্টরটা। তারপরে ছিল অ্যাফিনিটি, এন্ড তারপর হচ্ছে পুস্ট ওয়েট, মেবি ছিল পুস্ট ওয়েট বা এরকম একটা ছিল, বা পোস্ট, হ্যাঁ পোস্ট ওয়েট বা এরকম একটা কোনো কিছু ছিল। তো এই বিষয়টা, এই ইডিজি র্যাঙ্কটা আসলে মূলত কিভাবে কাজ করে, এখন ফেসবুকে পার ডে মিলিয়ন মিলিয়ন পোস্ট হচ্ছে, আপনি পোস্ট করতেছেন, আমি পোস্ট করতেছি, আরো সবাই পোস্ট করতেছে। এখন আমরা এখানে যতজন ফেসবুক ইউজার আছি বা আমরা ফেসবুক ইউজ করি, এখন সবাই কি সমান পোস্ট দেখে? সবাই কি সব পেজের পোস্ট পায়? না ভাই, না সব গ্রুপের পোস্ট কি আপনারা পান? না ভাইয়া। না ভাইয়া। এখন আমরা যদি 200-300 বা 400-500 বা 1000 পোস্ট বা গ্রুপের সাথে এড থাকি, 1000 পোস্ট বা গ্রুপে পার ডে যতগুলো পোস্ট বা হয়, সবগুলো পোস্ট কি আমার নিউজ ফিডে বা আমার কাছে ফেসবুক দেখাইতে পারবে, বা এটা কি সম্ভব? না ভাই, অসম্ভব। না ভাইয়া। এটা কিন্তু সম্ভব না। তো সেই জন্যই হচ্ছে ফেসবুক, যাতে হচ্ছে যে স্টোরিগুলো আপনি পছন্দ করেন না, আপনি যে ধরনের স্টোরি পছন্দ করেন সেই ধরনের স্টোরি যদি আপনি দেখেন, আমি যে ধরনের স্টোরি পছন্দ করি বা যে ধরনের পোস্ট বা ইমেজ ভিডিও আমি পছন্দ করি, তো সেই জিনিসগুলো যদি আমার কাছে ফেসবুক দিতে পারে, সেই জন্য ফেসবুক অ্যালগরিদমটা দরকার। তা না হলে ফেসবুকে ঢোকার পরে আজে বাজে কন্টেন্ট আসলে তাহলে আমরা ফেসবুকে ইউজ করব না। দেখেন, ফেসবুকে যদি আপনি একটা কাজের জন্য যদি ঢুকেন, অনেক সময় আছে কি হয়, সেই কাজটা ভুলে অন্য কাজের দিকে, অন্য কন্টেন্টের দিকে আপনি চলে যান না, হয় না? জি জি ভাইয়া, ভাই। হয় এরকম। আপনি ঢুকছেন 2 মিনিটের বা 5 মিনিটের একটা কাজ করার জন্য, দেখা গেছে যে ফেসবুকে ঢোকার পরে ওই কাজটা ভুলে যায় আপনি 2 ঘন্টা ফেসবুক চালাচ্ছেন, হচ্ছে না? জি ভাই, হয় প্রায় এরকম। প্রায়ই হয় এরকম। তো এটা হয় হচ্ছে ফেসবুকের কন্টেন্টের জন্য, কারণ ফেসবুক অ্যালগরিদমটা এমন ভাবে সেট করা, আপনি যে ধরনের কন্টেন্ট, মানে কন্টেন্ট বেশি পছন্দ করেন বা যে ধরনের কন্টেন্ট হলে আপনি সেই কন্টেন্টের সাথে এঙ্গেজ হবেন বা সেই কন্টেন্টগুলো দেখবেন বা সেই কন্টেন্টগুলো নিয়ে ইন্টারেক্ট করবেন, সেই ধরনের কন্টেন্টই কিন্তু ফেসবুক আপনার নিউজ ফিডে পাঠাবে। তো পাঠানোর ফলে আপনি আনসাবকনসিয়াস মাইন্ডে সেগুলোতে আপনি ঢুকে যান বা সেই কন্টেন্টগুলো নিয়ে আপনি কাজ করেন বা সেই কন্টেন্টগুলো পড়েন, কমেন্ট করেন, লাইক দেন, বা নেক্সট আরো সেই ধরনের কন্টেন্টগুলো দেখেন। নিউজ ফিডটা এইভাবে সাজানো। তো এই জন্য আসলে ফেসবুক রিটার্নিং ইউজার বা পার্মানেন্ট ইউজার কিন্তু ডে বাই ডে কিন্তু বাড়তে আছে, তাই না? এখন ফেসবুকে গেছেন, ধরেন আমাদের যে কালচার, ধরেন আমরা যে ধরনের জামা পোশাক বা কাপড় চোপড় পরা পছন্দ করি বা যে ধরনের পোশাক আমাদের কালচারে যাচ্ছে, ইউএস এর কালচার কিন্তু এরকম না। ওরা হচ্ছে শর্ট জামা কাপড় পরে বা ওরা উনা টুনা এই ধরনের কোনো কিছু ব্যবহার করে না। সেই ক্ষেত্রে সেই ধরনের কন্টেন্ট যদি ধরেন আসতো বা আমার টাইম লাইনে আপনার নিউজ ফিডে আসতো, তাহলে কি এটা সর্বস্তরে কি ব্যবহার করা যায়? তো না ভাইয়া। বা ধরেন যারা মুরব্বী আছে তারা দেখলে বিষয়টা অনেক খারাপ ভাবে নিবে না? জি ভাইয়া।
বাট এটা কিন্তু তাদের কালচারের সাথে যাচ্ছে, আমরা বুঝতেছি, কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু সেই কালচার গুলো বুঝবে না। বুঝবে না ভাইয়া। না, এইটা হচ্ছে তাদের জন্য বৈধ, কিন্তু এটা আমাদের জন্য বৈধ না, বা আমাদের কালচারের সাথে বা আমাদের যে নীতিমালা বা দৃষ্টিকোণ আছে সেই কালচারের সাথে বা নীতিমালা বা দৃষ্টিকোণের সাথে যাচ্ছে না। সেজন্য এই ধরনের কন্টেন্ট যদি আমাদের দেখানো শুরু করে, তাহলে ফেসবুক কি হবে? ইউজার হারাবে না? জি ভাইয়া। ফেসবুকে ভাইয়া। যাইতে যেতে তখন ভয় করবে যে এখন গেলে কি সে কি আসে নাকি। তো জি ভাইয়া। ভাইয়া। ফেসবুকের এই জন্যই ধরেন যেগুলা কন্টেন্ট ইউজারের জন্য উপকারী না, বা যেসব কন্টেন্ট ইউজার পছন্দ করে না, সেই জন্যই আসলে এই নিউজ ফিড গুলা। কারণ মিলিয়ন মিলিয়ন, ধরেন আপনি যদি 1000 গ্রুপ পেজ মিলে যদি 1000টারে লাইক দিয়ে রাখেন বা ফলো করে থাকেন, বা আপনার ফ্রেন্ড লিস্টে যদি 2-3 হাজার মানুষ থাকে, সবার পোস্ট আপনার টাইম লাইনে দেখানো সম্ভব না। তো এই জন্যই হচ্ছে এফিনিটি। এফিনিটি হচ্ছে সম্বন্ধ। এখন আপনি যার পোস্টের সাথে লাইক কমেন্ট বেশি করেন, বা যার সাথে আপনার এঙ্গেজমেন্ট বেশি, তার পোস্টটাই কিন্তু ফেসবুক আগে দেখাবে নাকি। আপনি খেয়াল করে দেখেন, জি ভাইয়া, এরকমই হয়। এরকমই হয়। জি ভাইয়া। তো তার পোস্টটা প্রথমে র্যাঙ্ক করবে বা আগে দেখাবে। এটা হচ্ছে ফেসবুক এফিনিটির জন্য, এফিনিটি অনুযায়ী হচ্ছে এটা কাজ করে। এখন ধরেন আপনি একটা মানুষের স্পেসিফিক একটা প্রোফাইলের যতগুলা পোস্ট লাইক দিছেন, যতগুলা পোস্টে কমেন্ট করছেন, আমি কি আহ, ঠিক ততগুলা ওই মানুষের ততগুলা পেজ পোস্টে কমেন্ট করছি? হ্যাঁ, করি না। নাই। এটা কিন্তু না। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। তার মানে কি, প্রতিটা পেজের সাথে, প্রতিটা প্রোফাইলের সাথে, প্রতিটা ইউজারের এফিনিটি আলাদা। তো সেক্ষেত্রে হচ্ছে ওই জন্য হচ্ছে ডিফারেন্ট ইউজার কিন্তু ডিফারেন্ট কন্টেন্ট দেখে। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। তো এইভাবে র্যাঙ্ক করে। আর এই র্যাঙ্ক করাটা শুরু হয় কিভাবে? ফেসবুক প্রথমে কোন গ্রুপ বা কোন গ্রুপের বা কোন প্রোফাইল থেকে যখন একটা কন্টেন্ট পাবলিশ করা হয়, তো এই পাবলিশ কন্টেন্টটা অল্প কিছু লোকদের কাছে কি পৌঁছানো হয়, বা অল্প কিছু লোকদের কাছে এই কন্টেন্টটা দিয়ে দেখে যে আসলে তারা পছন্দ করতেছে কিনা। এখন তারা যদি পছন্দ করে, মানে যারা খুবই বেশি ওই পেজের কন্টেন্টের সাথে খুবই বেশি এঙ্গেজ, দেন তাদেরই প্রথমে কিন্তু দেখাবে। দেখানোর পরে তারা যদি সেটার সাথে কোনো ইন্টারেকশন না করে, যেমন লাইক কমেন্ট শেয়ার যদি না দেয়, তারপর ফেসবুক মনে করবে যে এটা বোরিং স্টোরি, এটা হচ্ছে আর বেশি মানুষের কাছে পৌঁছাবে না। আবার যদি দেখে যে তারা দেখার সাথে সাথে লাইক দিচ্ছে, কমেন্ট করছে, তার মানে কি, মনে করতেছে এটা খুবই ইন্টারেস্টিং, তো তার মানে কি তখন এই কন্টেন্ট গুলা আরো বেশি মানুষের, মানে সে যে কমেন্ট করতেছে, তাহলে কমেন্ট কারা করে, তো ওই রিলেটেড মানুষ লাইক দিচ্ছে বা লাভ রিয়েক্ট দিচ্ছে, লাভ রিয়েক্ট বা লাইক কারা বেশি দেয়, সেই রিলেটেড মানুষের সাথে এটা পৌঁছাইতে থাকবে, পৌঁছাইতে থাকবে। তো এইটা হচ্ছে কত 48 ঘন্টা মেবি, যখন কেউ কমেন্ট করলো, তো এখন লাইক দিল বা কমেন্ট করলো, এই জিনিসটা হচ্ছে এই র্যাঙ্কটা 48 ঘন্টা মেবি, মোস্ট প্রবাবলি 48 ঘন্টা পর্যন্ত থাকে এই র্যাঙ্কটা। একজন যদি কমেন্ট দেয়, তো এটার মধ্যে 10 মিনিট পরে আরেকজন কমেন্ট করলো বা ই দিল, তো ওইটা র্যাঙ্কও কিন্তু 48 ঘন্টা বা এরকম একটা সময়ের মধ্যে র্যাঙ্ক থাকবে। তারপরে কিন্তু সেটা আর ই হবে না, ফেসবুক থেকে সেটা রিচ কমাই দিবে, রিচ বন্ধ করে দিবে। বুঝতে পারছেন? অর্গানিক ওয়েতে। তো এইভাবে কিন্তু আসলে কন্টেন্ট গুলো কাজ করতেছে। তো আপনারা যেহেতু ফেসবুক নিয়ে বেশি কাজ করতেছেন, এই জন্যই, বা অর্গানিক ওয়েতে কাজ করতেছেন, এই জন্যই কিন্তু এই ফেসবুক অ্যালগোরিদমটা বোঝা কিন্তু আপনাদের জন্য খুবই দরকারি। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? জি জি ভাইয়া, ভাইয়া। বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছি। এই বিষয়গুলোর মধ্যে কোনো বিষয় কি কোনো কনফিউশন আছে? না। লাইক, নাই ভাই, আপাতত নাই। আচ্ছা শুনেন, লাইক কমেন্ট
তারপরে হচ্ছে রিঅ্যাকশন, মানে রিঅ্যাকশন, কমেন্ট, শেয়ার এর মধ্যে পাওয়ার কোনটার বেশি বলেন তো? কমেন্ট, কমেন্ট আর শেয়ার। কমেন্টের মনে হয় ভাইয়া। লাইক বা রিঅ্যাকশনের চেয়ে কমেন্টের পাওয়ার বেশি, কমেন্ট বা রিঅ্যাকশনের চেয়ে শেয়ারের পাওয়ার বেশি। জি ভাই, শেয়ার। শেয়ার কি সহজে কেউ করতে চায়? না। না ভাই। না ভাইয়া। শেয়ার কেউ করে না। তো তার মানে কি, কেউ যদি শেয়ার করে, মানে খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস হলে বা খুবই ভালো লাগার কোনো জিনিস হলে তার টাইমলাইনে রাখার জন্য তখন মানুষ সেটাকে শেয়ার করে, নাকি? জি ভাইয়া। তাছাড়া কিন্তু শেয়ার করে না। তো শেয়ার করলে ধরেন রিচটা কিভাবে হবে, আপনার পোস্টটাও রিচ হচ্ছে, তারপরে একজন যে শেয়ার করলো তার টাইমলাইন থেকেও কিন্তু শেয়ার, মানে রিচ শুরু হয়ে যাবে নতুন করে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। তো এটার যেহেতু পোস্ট, মানে এটা র্যাঙ্কও কিন্তু বেশি হবে, শেয়ারের র্যাঙ্ক ভ্যালুটা বেড়ে যাবে, মানে পোস্টের ভ্যালুটা বেড়ে যাবে, দেন র্যাঙ্ক করবে, ওই পোস্টটা তাড়াতাড়ি র্যাঙ্ক করবে শেয়ার বেশি হলে। এটা গেল। তারপর হচ্ছে, তো কমেন্ট কমেন্ট লিখতে সময় লাগে, এই জন্য হচ্ছে অনেকেই কমেন্ট লিখতে যায় না। তো কমেন্টের ভ্যালু কিন্তু অনেক বেশি, ওই আপনার লাইক বা লাভ, রিয়াকশন এগুলোর চেয়ে হচ্ছে কমেন্টের ভ্যালু বেশি। এইভাবে, মানে এগুলো সম্বন্ধে তো বুঝতে পারছেন। তারপরে কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। তো আপনার ফেসবুকে যারা কাজ করতেছেন এখনো কিন্তু কন্টেন্ট স্ট্র্যাটেজিটা ভালোভাবে ডেভেলপ করতে পারেন নাই, মানে একই কন্টেন্ট বা একই টাইপ কন্টেন্ট দিয়ে কি কিন্তু মার্কেটিং করতে যাচ্ছেন, বাট এই একই ধরনের কন্টেন্ট বা একই টাইপের কন্টেন্ট দিয়ে কিন্তু আসলে আপনারা যদি বারবারই করেন তাহলে মানুষ একটা পর্যায়ে যায় কিন্তু আপনাদের ওই পোস্ট কিন্তু আর পড়বে না, আপনারা কি লিখতেছেন সেটা কিন্তু মানুষ ওই শুরুতে দেখেই কিন্তু বুঝতে পারবে। বিষয়টা কি এরকম হয়ে যাচ্ছে না ডে বাই ডে, হুম। জি নাকি? ভাইয়া। নার্গিস আক্তার, বিষয়গুলো কি এরকম হয়ে যাচ্ছে? জি ভাই, অনেকটা এরকমই। এরকমই তাহলে, তার মানে কি, কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে যে এই ধরনের কন্টেন্ট গুলো একটা পর্যায়ে যাওয়ার পরে সেগুলো কিন্তু আর চাহিদা থাকবে না, তখন হচ্ছে নতুন ধরনের কন্টেন্ট নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আরো কিভাবে ভালো মানের কন্টেন্ট তৈরি করা যায়। তো সেই রিলেটেড আইডিয়া কিন্তু ডেভেলপ করতে হবে, তা না হলে কিন্তু আপনারা মার্কেটিং এ একটা পর্যায়ে যাওয়ার পরে দেন আপনারা আর খুব একটা ভালো দূর আগে যেতে পারবেন না বা ডেভেলপ করতে পারবেন না। দেন কন্টেন্ট স্ট্র্যাটেজি গুলো ডেভেলপ করতে হবে। কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যান। তো আপনি কন্টেন্ট প্ল্যানারের জন্য ধরেন বিভিন্ন ধরনের প্ল্যান করতে হবে। আমি তো আপনাদের প্ল্যান করে দেখাইছিলাম যে উইকলি কয়টা কন্টেন্ট যাবে, কিভাবে যাবে, কবে যাবে, তো এগুলা প্ল্যান করছিলাম না? তো এগুলা কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যান করছিলাম, কিন্তু প্ল্যান কিন্তু ইমপ্লিমেন্ট করা হয় নাই। তো ওই প্ল্যান করে লাভ নাই যদি ইমপ্লিমেন্ট না করা হয়। তো এইভাবে প্ল্যান করতে হবে কন্টেন্টের জন্য। তো টেমপ্লেট বানাইতে হবে। তো টেমপ্লেটও আমরা বানাইছিলাম, কি কি ধরনের কন্টেন্ট কবে কবে যাবে, তো সেগুলোর জন্য আমরা কি টেমপ্লেট ক্রিয়েট করছি। তো ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট বা ডিফারেন্ট ওয়েতে সেগুলো নিয়ে কি করতে হবে, কাজ করতে হবে। ওকে, এক্সপ্লোর লিড জেনারেশন এন্ড লিড জেনারেশন টেকনিক। তো বেনিফিট অফ সেলস ফানেল, সেলস ফানেলের বেনিফিট কি? এখন সেলস ফানেলের বেনিফিট কি সেটা তো আপনারা জানেন নাকি জানেন না? শুনেন, আপনারা যে এই শাড়ি সেল করতেছেন বা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন প্রোডাক্ট সেল করতেছেন, তাদের কাছে সেল করছেন, তারা কি আবার অর্ডার করছে বা এরকম কাউরে কি এখন পর্যন্ত পাইছেন রিটার্নিং কাস্টমার? জি ভাইয়া, আমার সবগুলো হচ্ছে এক কাস্টমার বারবার নিতেছে। হ্যাঁ, এক কাস্টমারই বারবার নিতেছে, তাই না? জি তো এইটাই হচ্ছে ফানেল। এখন ধরেন এক কাস্টমারই যদি বারবার নেয়, এরকম যদি আপনি 5-10টা কাস্টমার পান,
তাহলে এটা কিন্তু আপনার ফানেল না, এটা হচ্ছে আপনার ফানেলের মানে নিচের স্তর। প্রথমে ধরেন আপনি একটা গ্রুপে বা একটা পেজে আপনি যখন যাবেন, ওইখানে যে অডিয়েন্স গুলো থাকবে সেগুলো থাকবে হচ্ছে সবচেয়ে উপরের স্টেজে, সেটা আমরা অ্যাওয়ারনেস স্টেজ বলি। তো আমরা তো সেলস ফানেল দেখছি, তাই না? তো সবগুলাই কিন্তু আমার কাস্টমার হবে না। তো ওইখান থেকে আপনারা কি করছেন, একটা পোস্ট দিচ্ছেন। তো পোস্ট দেওয়ার পরে বা বিভিন্ন পোস্ট দেওয়ার পরে তো বিভিন্ন জনা সেটা পড়ছে, যারা পড়ছে বা যাদের কাছে রিচ করছে, তারপরে রিচ করার পরে যারা এটার সাথে ইন্টারেক্ট করছে, লাইক দিছে, কমেন্ট করছে, তার মানে কি তারা আপনার এই জিনিসটাকে কনসিডার করতেছে। দেন এখান থেকে আপনার কাস্টমারের হওয়ার পসিবিলিটি আছে। ধরেন যারা প্রাইস জিজ্ঞেস করছে, সবাই কি নিছে আপনার প্রোডাক্টগুলা? মানে প্রাইস জানতে চাইছে, জানতে চেয়ে না, ধরেন নিবে নেয় না। নাই, এরকম আছে না? হ্যাঁ, আছে ভাইয়া। জি ভাই, অনেক এরকম তো বেশি হয়। পরিমাণ আছে না, নাকি অনেক কম পরিমাণ আছে? সবাই তো নেয় না ভাইয়া, ওখান থেকে দুই একজন এরকম নেয়, আর অনেকে হ্যাঁ, প্রাইস তো এই ই প্রাইস করে আর জিজ্ঞেস কি। করতে যাচ্ছে বা ঠিক করতে যাচ্ছে, দেন এরা বা লাইক করতেছে, লাভ দিয়ে দিচ্ছে, এরা কি, এরা কনসিডারেশনে আছে। এই এদের হচ্ছে আপনার কাস্টমার হওয়ার পসিবিলিটি আছে। হয়তো বা আজকে সেই কাস্টমার হবে না, বা একটা পর্যায়ে যায় আপনার কাস্টমার হইতে পারে। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। তো এটা হচ্ছে আপনার কনসিডারেশনে। আর সেলস ফানেল কোনটা? এখন আপনি তারপর হচ্ছে এখান থেকে কিছু সংখ্যক লোক, মাত্র অল্প কিছু সংখ্যক লোক আপনার কিন্তু প্রোডাক্টগুলো রেগুলার কিনতেছে, তাই না? ঘুরে ফিরে তারা কিন্তু একটা প্রোডাক্টগুলো বা জিনিসগুলো কিনতেছে। তো এইটাই হচ্ছে ফানেলের লাস্ট স্টেজ। তো এই স্টেজগুলা মধ্যে আপনি কি, এই স্টেজ থেকে আপনি সেল পাবেন, এরাই কিন্তু আপনার মেন অডিয়েন্স। তো এগুলা হচ্ছে ফানেলের লাস্ট স্টেজে আছে, তাদের কাছ থেকে আপনি সেল করতেছেন। কিন্তু এই স্টেজটা আপনার আস্তে আস্তে বাড়াতে হবে, স্কেল আপ করতে হবে। তো আবার নতুন নতুন ভাবে পোস্ট করে বা এই প্রতি ক্ষেত্রে কি করতে হবে, আস্তে আস্তে এই স্কেলটা বা ফানেলটা যত বড় করতে পারবেন, আপনার সেল আস্তে আস্তে কি হবে, তত বাড়বে, পারবে, বেশি হবে। বেশি পারবে। হবে। তাদের সাথে মেসেজ টেসেজ দিবেন, কমিউনিকেশন রাখবেন, ঈদের শুভেচ্ছা জানাবেন। তারপরে হচ্ছে তারা কোনো পোস্ট টোস্ট দিলে সেগুলোতে লাইক দিবেন, কমেন্ট করবেন। তো এটা একটা রিলেশনশিপ হবে। দেন সেই ক্ষেত্রে হচ্ছে সে আপনার কাছ থেকে কিনবে বা আপনাকে ভালোভাবে জানবে। ভালোভাবে জানলে পরে আপনি যদি কোনো কিছু অফার করেন সেটাই দিনবে। তো অডিয়েন্স ইনসাইট নিয়ে আমরা কাজ করছি। ফেসবুক পেজের অডিয়েন্স কিভাবে মাপা হয়, তারপরে হচ্ছে নন পেইড ওয়েতে আমরা কিভাবে অডিয়েন্স সেট করতে পারি, সেটাও আমরা কিন্তু দেখছি, তাই না? তো সেই জিনিসটা দেখছি। তো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা, তারপরে পেইড ক্যাম্পেইন ক্রিয়েট করা, তারপরে বিজনেস অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, পেমেন্ট মেথড, এডিং পেমেন্ট মেথড ইন ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট, সেটআপ হচ্ছে সেভ অডিয়েন্স, তারপরে কাস্টম অডিয়েন্স এন্ড লুক লাইক অডিয়েন্স। এই বিষয়গুলো এই বিষয়গুলো সম্বন্ধে তো আমরা জানি, নাকি আমরা জানি না? জানি ভাইয়া। জানি ভাই এগুলো। ফাইন্ড আউট আওয়ার মার্কেটিং অবজেক্ট এন্ড অ্যালাইন মার্কেটিং অবজেক্ট। তো মার্কেটিং অবজেক্ট তো আমরা পড়তেছি, কারণ ফেসবুকের মার্কেটিং অবজেক্ট কয়টা ছিল বলেন তো? এখানে মার্কেটিং অবজেক্টের ক্যাটাগরি কয়টা ছিল বলেন তো? 3টা ক্যাটাগরি ছিল। একটা হচ্ছে কি, অ্যাওয়ারনেস, তারপরে কনসিডারেশন, একটা রিচ মেবি। লাস্টেরটা কি ছিল বলেন? এক মিনিট। কনভার্সন। তো 3টা ক্যাটাগরিতে আবার কিন্তু প্রথমে ছিল 2টা, মানে সবগুলো মিলে 11টার মতো ই ছিল আপনার
অবজেক্ট ছিল। তো কিসের জন্য আমরা কোন ধরনের ক্যাম্পেইন করব, তো সেইটা কি করা, অবজেক্ট গুলো ফাইন্ড আউট করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের অ্যাড সেট বা অ্যাড কপি সেই অনুযায়ী আমাকে সাজাতে হবে। ক্যাম্পেইন স্ট্রাকচার, তারপরে প্রথমে কি করতে হয়, ক্যাম্পেইন করতে গেলে একটা ক্যাম্পেইন নেম সিলেক্ট করতে হয়। ক্যাম্পেইন নেমের ভিতরে একটা কি করতে হয়, একটা অ্যাড সেট, একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল, একটা মিনিমাম একটা অথবা একাধিক অ্যাড সেট থাকতে পারে। তো ওইসব অ্যাড সেটের আকারে মানে প্রতিটা অ্যাড সেটে আবার একাধিক কি থাকতে পারে, অ্যাড কপি থাকতে পারে। তো পাওয়ার এডিটর অপশনটা ফেসবুকে এখন আলাদাভাবে নাই, এটা অলরেডি অ্যাড ম্যানেজারের সাথে এখন ডিফল্ট ভাবে এড করে দিয়ে আছে। Then তো ফেসবুক পিক্সেল কিভাবে সেটআপ করতে হয় সেটা আমরা দেখছি। তো ইনস্টল কিভাবে করতে হয়, কনভার্সন কিভাবে ট্র্যাক করে, কনভার্সন পিক্সেল কি, সেগুলো সম্বন্ধে আমরা জানছি না। এখানে কোনো কিছু জানার বাকি আছে? না ভাইয়া। ফেসবুক পিক্সেল দিয়ে কি করে সেটা তো আমরা জানি, তারপরে ফেসবুক পিক্সেল কিভাবে ইনস্টল করতে হয় সেভাবে সেটা আমরা জানি না। আর জি ভাইয়া। ফেসবুক আমার ওয়েবসাইট থেকে কেউ কোনো কিছু কিনতেছে কিনা বা কোনো কিছু কিনা হচ্ছে কিনা সেটা আমরা ফেসবুক পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করতে পারি না বা জানতে পারি না, জি ভাইয়া। সেটা কিন্তু আমরা জানতে পারি। তো এটা হচ্ছে ফেসবুক পিক্সেলের কাজ। রিমার্কেটিং এন্ড রিটার্গেটিং, ডিফাইন হচ্ছে রিমার্কেটিং এন্ড রিটার্গেটিং। রিমার্কেটিংটা কি? রিমার্কেটিং হচ্ছে আমার ওয়েবসাইটে বা আমার পেজে একবার যারা আসছে তো বা লাইক দিছে, তাদের যদি আমি আবার অ্যাড দেই বা তাদের কে আমি যদি অ্যাড দেখাতে চাই, সেটা হবে কি রিমার্কেটিং। আবার রিটার্গেটিং কি, ধরেন আমরা কি একটা নির্দিষ্ট শাড়ি সেল করার জন্য একটা নির্দিষ্ট অডিয়েন্সের কাছে বারবার রিচ করতেছি না, মানে ওই অডিয়েন্স গুলোরে বা স্পেসিফিক যে আমাদের কিছু কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা আছে বা অডিয়েন্স গুলো আমরা সেভ করে রাখছি, যেমন হচ্ছে এজ 18 থেকে 40 বা 45 বা হচ্ছে মেরিড এঙ্গেজ। তো এদেরই কিন্তু আমরা বারবার কি করতেছি, টার্গেট করতেছি। টার্গেট করতেছি। জি ভাইয়া। এই জিনিসগুলো হচ্ছে টার্গেট আমার রিটার্গেটিং। ক্লিয়ার? জি ভাই। তো ফেসবুক মার্কেটিং, কিছু বলবেন? আচ্ছা, ফেসবুক মার্কেটিং চারজন। ফেসবুক মার্কেটিং চারজন বলতে আপনার ওই ফেসবুকের বিভিন্ন যে ইগুলো আছে, ইমপ্রেশন কি, এঙ্গেজমেন্ট কি, রিচ কি, ফ্রিকোয়েন্সি কি, সিটিআর কি, সিপিএম কি, সিপিসি কি, আরবি কি, অ্যাড্রেন্সি কি, এগুলা কারো কি কোনোটা অজানা আছে? যদি কারো কোনোটা অজানা থাকে বা সবগুলোও যদি অজানা থাকে দেন বলতে পারেন, আমি সেগুলো ডিসক্রাইব করব। কেউ কি কোনো কিছু এখানে জানেন না এমন কি কোন টার্মস আছে, যেমন হচ্ছে ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট, রিচ, ফ্রিকোয়েন্সি, সিটিআর, সিপিএম, সিপিসি, আরওআই, অ্যাড রিলেভেন্সি। আরো আইটা একটু বলবেন। আরওআই, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। ধরেন আপনি এডে টাকা খরচ করতেছেন, তো আপনি এডে যে টাকাটা খরচ করতেছেন, কি পরিমাণ টাকা খরচ হওয়ার পরে কি পরিমাণ সেল হচ্ছে, তো এই সেল থেকে কি পরিমাণ প্রফিট আসতেছে, এইটা কিন্তু ফেসবুকে ট্র্যাক করা যায়। তো এইটা পিক্সেলের মাধ্যমে আমরা ট্র্যাক করতে পারি। তো এই জিনিসটারই হচ্ছে আরওআই বলে। এটা যে শুধু ফেসবুকের পিক্সেলের মাধ্যমে চেক করা যায় তা না, এটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং বিজনেসের ক্ষেত্রে বা এমনি বিজনেসের ক্ষেত্রে আরওআই টা হিসাব করা হয়। আরওআই ছাড়া আপনি বুঝতে পারবেন না যে আপনার এই জিনিসটা আসলে সাকসেস না ফেলোয়ার। ধরেন আপনারা শাড়ি সেল করতেছেন,
এখন শাড়ি সেল করতে যে আপনাদের খরচ পড়তেছে কত আর এখান থেকে ইনকাম হচ্ছে কত। এখন মানে সবকিছু মিলে যদি আপনার খরচই বেশি হয়, দেন ইনকাম যদি কম হয়, তাহলে কি আপনার বিজনেসে লস হচ্ছে না জি ভাইয়া। নাকি? এটা তো করা যাবে না। তো এখন এটা বুঝতে হবে যে আপনি যদি বুঝতে চান বা এটা যদি ফেসবুকের মাধ্যমে আপনি ট্রাই করতে পারবেন, তো আপনার স্পেসিফিক প্রোডাক্টের দাম যদি আপনি সিলেক্ট করেছেন, এই প্রোডাক্টের দাম এত, তো এটাতে আপনার এড কস্ট বা সবকিছু মিলে এটার কস্টিং কত করতেছে আর এইটা থেকে সেল করে প্রতি সেলে আপনার একটা কত প্রফিট হচ্ছে সেটা আপনার করা যাবে। আহ, ওইখান থেকে সেট করে দিলে তো রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আপনি করতে পারবেন, ওইখানে দেখতে পারবেন। অথবা আপনার ম্যানুয়ালি হিসাব করে বাইর করতে হবে যে আপনার কিনা প্রাইস এত, তারপরে হচ্ছে সেল প্রাইস এত, খরচ এত। তো সেক্ষেত্রে হচ্ছে আমার যে রিটার্ন করলাম, টোটাল সেল হয়েছে এত, টোটাল খরচ হয়েছে এত, তো ইনভেস্টমেন্ট আমার এত, দেন প্রফিট আমার এত। এটা আহ, আপনার ম্যানুয়ালি হিসাব করতে গেলে অনেক ঝামেলা। আমরা যদি একবারে এইগুলো সবকিছু সেট আপ করে নিই, তাহলে হচ্ছে ওইখান থেকে আমরা ফেসবুক থেকে বা বিভিন্ন টুলস থেকে আমরা করতে পারবো। তো এখন যেহেতু আপনাদের ওয়েবসাইট ওরকম ভাবে নাই বা ওয়েবসাইট ওরকম ভাবে সেট আপ করেন নাই বা কাস্টমার কম, সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি করতে পারবেন। কিন্তু আপনারা যদি ফিলের কথা চিন্তা করেন, দারাজের কথা চিন্তা করেন, তাদের তো পার ডে হাজার হাজার কাস্টমার আছে, মান্থলি লাখ লাখ কাস্টমার আছে। তারা কি এক এক করে এভাবে হিসাব করতে গেলে অনেক ঝামেলা হবে। ওই জন্যই তারা কি করে, এই বা বড় বড় কোম্পানিগুলো এগুলা অনলাইনের মাধ্যমে, অনলাইন বেসড এই টেকনিকগুলো ব্যবহার করে তারা কাজগুলো করে না। Use of Google Analytics URL builder to measure Facebook traffic exactly, এই ফিচারটা দেখানো হয়নি। সেট আপ কাস্টম অডিয়েন্স, leveraging the power of Facebook পিক্সেল। তো ফেসবুক পিক্সেলের মাধ্যমে কাস্টম অডিয়েন্স গুলা, যেমন হচ্ছে ভিউয়ার জন্য আলাদা অডিয়েন্স, তারপরে এটা দেখানো হয়েছে বা এটা সম্বন্ধে আপনারা জানেন। কিন্তু এটা দেখানো হয় না। এটা একটু অ্যাডভান্স লেভেলের বা এটা করতে গেলে অনেক একটু ঝামেলা হবে, দেন এটাতে আমি যাইতে যাচ্ছি না। অ্যাড রিলেভেন্স অপটিমাইজেশন টেকনিক, তারপর হচ্ছে প্লেসমেন্ট অপটিমাইজেশন, তারপরে অ্যাড সেট অপটিমাইজেশন, এজ গ্রুপ বেসড অপটিমাইজেশন। এই জিনিসগুলো মেবি হয় নাই ভালোভাবে, তাই না? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, দেন এই জিনিসগুলো আমি একটু দেখাই দিই আজকে তাহলে।
ওকে, আমি লাইভ টাইম দিয়ে দিলাম। আচ্ছা, আপনাদের সেল কোনটাতে ভালো ছিল? সেন্ড মেসেজ, এটা রেসপন্স ভালো ছিল তাই না? পরে শাড়ি শেষ হয়ে গেল, ক্যাম্পেইন অফ করে দিলাম। হ্যাঁ, এইটাই। পেজ থেকে টোটাল সেল হয়েছে মাত্র 2টা পেজের মাধ্যমে, 2 পিস। 2 পিস। জি। বাট আপনাদের মনে হয় স্টক ছিল না বা কোনো ঝামেলা ছিল, দেন সেটার জন্য মেবি করা হয়েছিল। আচ্ছা, 2 পিসে কত টাকা সেল হয়েছে? 650 করে। 650 করে। তখন কেনা ছিল 460 টাকা। 660 টাকা। এড সেটে, এখন আমরা এড সেটে যদি যাই, এড সেট পর্যায়ে, দেন এই এড সেট থেকে আমরা ব্রেকডাউনে যদি যাই, ব্রেকডাউন থেকে আমরা কি করতে পারবো? ডেলিভারি আমরা দেখতে পারবো যে এর অনুযায়ী যদি আমরা দেখি, তো এজ অনুযায়ী দেখলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে 13 থেকে 17 এই এজের মানুষদের কাছে এড কত রিচ হয়েছে, কত 2400 রিচ হয়েছে। রেজাল্ট হচ্ছে রিচ হচ্ছে 2400। তারপরে হচ্ছে ইমপ্রেশন হচ্ছে 5000 এর মতো, মানে 2400 জন মানুষ হচ্ছে 5000 বারের মতো দেখছে। এখানে কস্ট পড়ছে কত? প্রতি 1000 পিপল রিচের জন্য 24 সেন্ট করে কস্ট পড়ছে। তারপর হচ্ছে এটাই কিন্তু সর্বনিম্ন, তাই না? জি ভাইয়া, ওইটাই সর্বনিম্ন। এটাই সর্বনিম্ন। তো তার মানে কি? বাট এখানে রেজাল্ট কিন্তু খুব একটা বেশি নাই। কিসের জন্য রেজাল্ট বেশি নাই? কারণ আমরা শুরু করছিলাম হচ্ছে 17 বছর বয়স থেকে কত 45। 45 মিনিট। 45 বছর বয়স পর্যন্ত। 45। ওকে, দেন এটার তার মানে কি এটার রেজাল্টটা 17তে মোটামুটি ভালো আসছে বা রিচ আসছে। তো সেই ক্ষেত্রে ধরেন আমরা কনভার্সন ট্র্যাক করতে পারতেছি না, কিন্তু আমরা এখানে ট্র্যাক করতে পারতেছি হচ্ছে মানে কোন বয়সের মানুষের কাছে কত রিচ হচ্ছে আর টোটাল অ্যামাউন্ট খরচ হচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি কত কোনটার, সেই বিষয়গুলো আমরা দেখতে পারতেছি। তারপরে হচ্ছে কত, এটা 24, তারপরে কম হচ্ছে কত 26। তো 26 এইটার এজ রেঞ্জ কত 18 থেকে 24। তার মানে কি 18 থেকে 24 এটার কিন্তু জেন্ডার কিন্তু ফুল ওমেন বা ফিমেল, তাই না? তো এই ওমেন সব জেন্ডারের ফিমেল। মধ্যে 18 থেকে 24 বছর বয়সী যারা আছে, তো তারা কিন্তু এঙ্গেজিং বা তারা কিন্তু অনেক ভালো করতেছে বা তারা এই জিনিসগুলো বেশি দেখতেছে। তার মানে কি পোস্টিংও কিন্তু তুলনামূলক হারে কমই পড়তেছে। সেক্ষেত্রে জি এদের কাছ ভাই। থেকে কিন্তু আমার সেল আসবে বা আশা করা যায়। তারপর হচ্ছে 25 থেকে 34 এরা এরাও আছে, কিন্তু এই যে 34-এর পর থেকে বা 35 থেকে বা বাকিগুলা কিন্তু এই 45 বছরের বয়সে কিন্তু এগুলার রিচও কম, অডিয়েন্সও কম। এই ক্ষেত্রে কিন্তু আমার খরচটাও কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাই না? জি ভাইয়া। ভাইয়া। খরচটাও বেশি হয়ে যাচ্ছে। এখন
ওকে, আপাতত আমি এইটাই নেই। আচ্ছা, এখানে আমরা তো পোস্টের করছিলাম, তো এখন পোস্টের এঙ্গেজমেন্ট যদি আমি হিসাব করি, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট হিসাব করতে গেলে আরেকটা জিনিস আমার দরকার, সেটা হচ্ছে চারটে কলাম এড করে নিতে হবে। তো এই যে এই এজ গ্রুপে আমরা এটা ওইখান থেকে করতে হবে, কমাইতে পারতে হবে। আচ্ছা, এখানে আমার দেখা যাচ্ছে, তো এই যে 13 থেকে 17 এখানে কস্ট পার এঙ্গেজমেন্ট সবগুলাই হচ্ছে 0.1 করে আসতেছে। এঙ্গেজমেন্ট কস্ট কিন্তু মোটামুটি সবগুলোর ক্ষেত্রে সমানই আছে, তাই না? নাকি জি ভাই, সবগুলো ঠিক সমানই। বেশি প্রায় সমানই সবগুলোর ক্ষেত্রে কস্ট পার এঙ্গেজমেন্ট। তারপর হচ্ছে তো টোটাল কস্ট পার রেজাল্ট, কস্ট পার এঙ্গেজমেন্ট, এইভাবে আমরা বিভিন্ন ভাবে দেখতে পারবো যে কোন এজ গ্রুপের বা এটা এজ গ্রুপ অনুযায়ী দেখতে পারবো। তারপর হচ্ছে রিপোর্টটা আবার আমরা করতে ব্রেকডাউন থেকে আমি এজ চেঞ্জ করে, তারপর হচ্ছে জেন্ডার তো আমার আছে, এজ এন্ড জেন্ডার যদি দেই, এজ জেন্ডার সব তো ফিমেল করা, দেন এইখানে আমার ওই রেজাল্ট আগের মতোই আসবে, কোনো খুব একটা বেশি চেঞ্জ আসবে না। তো সেক্ষেত্রে ওই যে আগের মতোই কিন্তু আসতেছে, তাই না? আগেরটাই আসতেছে এজ এন্ড জেন্ডার। তো আমরা বেশি ব্রেকডাউন করতে পারবো বা দেখতে পারবো যে আমার এই অ্যাডটা ডেস্কটপে ভালো করছে নাকি মোবাইল ডিভাইস গুলোতে ভালো করছে, সেটা যদি আমরা এখান থেকে সবকিছু দেখতে পারবো ব্যাকগ্রাউন্ড থেকে। তারপর প্ল্যাটফর্ম এন্ড ডিভাইস, শুধু প্ল্যাটফর্ম যদি দেখতে চাই প্ল্যাটফর্ম দেখতে পারবো, প্ল্যাটফর্ম এন্ড ডিভাইস আমরা দিলাম। প্ল্যাটফর্ম এন্ড ডিভাইস দিয়ে যদি আমরা ব্রেকডাউন করি, তো এখন আমরা দেখি যে কোনগুলোতে কেমন করছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে হচ্ছে রিচ কি আসছে সবচেয়ে
বেশি আসতেছে? কত বলেন তো, এখানে কত লেখা আছে? 47,216। 47,000 47,000। ইমপ্রেশন, 95,000 আসতেছে, বাট কস্টিংটা কিন্তু এখানে 27। 27 সেন্ট। তো 1,000 জনের জন্য 27 কি হয়েছে। এখানে এঙ্গেজমেন্টটা যদি আমি দেখি, ফ্রিকোয়েন্সি বেশি, এঙ্গেজমেন্ট হচ্ছে 0.01। তারপরে পোস্ট এঙ্গেজমেন্ট, দেখেন ম্যাক্সিমাম পোস্ট এঙ্গেজমেন্টই কিন্তু আমার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আসছে, স্মার্টফোন থেকে আসছে। তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড ট্যাবলেট থেকে কস্টিংটা কম, আহ, কিন্তু আমার এঙ্গেজমেন্টটা মোটামুটি ঠিক আছে। আর এই যে ডিভাইস ডেস্কটপ থেকে, মানে ডেস্কটপ থেকে কিন্তু এঙ্গেজমেন্ট খুবই কম, আর এঙ্গেজমেন্ট কস্টও কিন্তু মোটামুটি বাড়ছে। এটার যদি আপনি সব দিক দিয়ে দেখেন ডেস্কটপ ডিভাইসে, এগুলার ডেস্কটপ ডিভাইসের কস্টিংটা কিন্তু আরো বেশি হয়ে যাচ্ছে। আর আইপ্যাড দেখেন, আইপ্যাড বা ফেসবুকের আইপ্যাডে যদি দেখি, তো আইপ্যাডের কি অবস্থা। আইপ্যাডে কিন্তু আমার কস্ট পার রেজাল্ট সবচেয়ে বেশি। তার মানে কি, আমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, আইপ্যাডের ইউজারদের বাদ দিয়ে দিতে হবে। কস্ট পার রেজাল্ট $1 উপরে চলে গেছে, বুঝতে পারছেন? জি তারপর ভাই। জি ভাইয়া। অ্যামাউন্ট যদিও ওই যে কস্ট পার রেজাল্ট অনেক বেশি আসতেছে দেখে কিন্তু আইপ্যাডে তুলনামূলক রিচও কম হয়েছে, আর ইউজারও আইপ্যাডের কম তুলনামূলক বাংলাদেশে। তো এগুলা আমার বাদ দিয়ে দিতে হবে। নিচে আরো আছে ইনস্টাগ্রাম, আবার হচ্ছে ইনস্টাগ্রামের ডেটা এখানে দেখাচ্ছে। ইনস্টাগ্রামের যে ভিউ গুলো হয়েছে, তো ইনস্টাগ্রাম থেকে কস্ট পার রেজাল্ট 0.23। তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড ট্যাবলেটে কস্ট পার রেজাল্ট কম আছে। এগুলোর এঙ্গেজমেন্ট খুব একটা বেশি নেই। তো আমরা এখান থেকে কি করতে পারবো, ব্রেকডাউন করে দেখতে পারবো যে আসলে কোন ডিভাইসগুলো বেশি, কোন ডিভাইসগুলো মানে কোন কোন ভালো করতেছে, কোন কোন খারাপ করতেছে। দেন সেইগুলো থেকে ডিসিশন নিয়ে আমরা নতুন করে অ্যাডসেট ক্রিয়েট করতে পারবো। অ্যাডসেট ক্রিয়েট করে আমরা নতুন করে অ্যাড রান করতে পারবো নেক্সটে যখন অ্যাড দিব। আপনারা কি বুঝতে পারছেন যে কেন এগুলো দরকার? জি ভাইয়া। ওকে, কোনো কিছু না বুঝলে বললেন তখন। তারপরে হচ্ছে অ্যাড রিলেভেন্স অপটিমাইজেশন টেকনিক। তো এইভাবে আমরা মানে কোন অ্যাড গুলা কোন গ্রুপের বা কোন ডিভাইসের ভালো চলতেছে সেই বিষয়গুলো আমরা কি করতে পারবো, রিলেভেন্স গুলো নির্ণয় করতে পারবো। আর হচ্ছে রিলেভেন্স নির্ণয়ের মধ্যে প্লেসমেন্ট আছে। তো প্লেসমেন্টটা একটা ইম্পর্টেন্ট, কারণ কোন প্লেসমেন্টে কোন ধরনের অ্যাড বেশি চলে সেটা যদি আমরা জানতে বা বুঝতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদের, এখন তো এজ অনুযায়ী ব্রেকডাউন, ডিভাইস অনুযায়ী ব্রেকডাউন করলাম। তারপর হচ্ছে আমাদের ডেলিভারি হচ্ছে ই করতে হবে, ডেলিভারি প্লেসমেন্ট, প্লেসমেন্ট দিতে পারি। প্লেসমেন্ট এন্ড ডিভাইস এই দুইটাই দিলাম, প্লেসমেন্টই দিই। তো প্লেসমেন্ট হচ্ছে ফেসবুক স্টোরিজের মোবাইল অ্যাপে ওকে রেজাল্ট অনুযায়ী সাজাই আমি।
যাই হোক। উম, আচ্ছা, ফেসবুক স্টোরিজ, স্টোরিজ তো বুঝেন, স্টোরিজ কোনটা বলে সেটা তো জানেন তাই না? স্টোরিজ অপশনটা কি বুঝেন আপনারা? ফেসবুক স্টোরি কি বুঝেন? হ্যাঁ, জি ভাই, স্টোরি জি ভাই বুঝি। একটা হচ্ছে নিউজ ফিড, একটা story। তো স্টোরি বুঝলে স্টোরি মাই এখানে ডে। করে বলার কিছু নাই। আর না বুঝলে, কেউ যদি না বুঝে থাকেন তো বলেন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আপনারা সবাই তো বুঝেন তাই না? ফেসবুক স্টোরি বুঝেন না এমন কেউ কি আছেন? স্টোরি ফিচারটা বুঝেন না? আপনারা ফেসবুকে স্টোরি ফিচারটা বুঝেন না এমন কেউ আছেন? আচ্ছা, আমি ধরে নিব যে আপনারা নাই মেবি। সবাই বুঝতে পারেন। স্টোরি হচ্ছে ওই যে ধরেন আমরা যখন একটা ইমেজ বা ইটি দেখি তখন ওখানে ক্লিক করলে সেটা একটু পর পর চেঞ্জ হয়ে যায় না? তো এটাকে আমরা স্টোরি ফিচার বলতেছি বা স্টোরি বলতেছি। ওখানে কিন্তু মাঝে মাঝে এটা দেখায়। তো এই এডটা হচ্ছে স্টোরিতে গেছে, স্টোরিতে যাওয়ার পরে হচ্ছে 100 রিচ হয়েছে 160 জন। তো রিচ হওয়ার পরে ইমপ্রেশন 160, দেন কস্টিংটা এখনো আসেনি। তো ওইটার তো এঙ্গেজমেন্ট নাই, তারপর হচ্ছে কি নাই। তো এইভাবে আমরা স্টোরেজের মধ্যে এটা কেমন ভিউ হইতেছে, এটার কস্টিংটা কেমন যাচ্ছে, তারপর হচ্ছে ফেসবুক নিউজ ফিড ডেস্কটপ এর মধ্যে রিচ কত হয়েছে, তারপরে কস্ট পার রেজাল্ট পার থাউজেন্ডের রিচের জন্য কেমন কস্ট গেছে, তারপরে কত অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে, দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি আর এঙ্গেজমেন্ট কত আসছে, আর এঙ্গেজমেন্ট পার এঙ্গেজমেন্টের জন্য এভারেজে কত কস্ট পড়ছে, সেটার হিসাব আমরা দেখলাম। এভাবে আমরা দেখতে পারবো। তো এখন যদি দেখি ফেসবুক নিউজ ফিড মোবাইল অ্যাপ, দেখেন মোবাইল অ্যাপস এর মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ কি হয়েছে, রিচ হয়েছে। তো আমাকে এখন চিন্তা করতে হবে এই যে অ্যাডটা আছে, এই অ্যাডটা মোবাইল অ্যাপস এর মধ্যে সবচেয়ে ভালো চলতেছে। তার মানে কি এই অ্যাডটা যাতে ওই মোবাইল অ্যাপস এর নিউজ ফিডে অনেক ভালোভাবে যাতে দেখা যায়, সেই অনুযায়ী আমার কি করতে হবে, অপটিমাইজ করতে হবে না? নতুন যদি আমি এই অ্যাডটা যদি আবার দিতে চাই বা আবার নতুন করে যদি রান করতে চাই, সেক্ষেত্রে সেইটা অনেক ভালোভাবে বা সেই রিলেটেড কন্টেন্ট গুলা কাজ করে আমাদের দেখতে হবে বা দিতে হবে। আপনারা কি বুঝতে পারতেছেন? তো জি ভাইয়া। এইভাবে আমাদের কি করতে হবে, এই রিলেভেন্স গুলা বা এই জিনিসগুলা ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, তারপরে অ্যাড সেট অপটিমাইজেশন, এজ গ্রুপ বেস্ট অপটিমাইজেশন। ওকে, তো এই জিনিসগুলো নিয়ে কি আর কারো কোনো কনফিউশন আছে? এই না ভাই। জিনিসগুলো বুঝে নাই এমন কেউ আছেন? আপনারা তো সবাই বুঝতে পারছেন তাই না? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, বুঝতে পারছি এগুলো। কিন্তু রেসপন্স করতেছেন না কেন? দেন আপনারা কি এই জিনিসগুলো বুঝছেন যে এগুলা কেন দরকার, বা আমি কেন এই কাজগুলো করলাম, সেটা কি বলতে পারেন? আপনাদের যে এই জিনিসগুলো দেখালাম, এটা দিয়ে কি হবে বা এটার দরকারটা কি, বলেন তো? মানে আমি এমনি এমনি দেখালাম এই জিনিসগুলা, এগুলার কোনো ব্যবহার নাই? শুনেন, আমরা যখন একটা এড ছাড়লে, ধরেন আমরা এখন হয়তো বা কম টাকায় এড ছাড়তেছি, মানে কিন্তু ধরেন একটা কোম্পানি তারা মান্থলি হচ্ছে $10,000 এড দিবে। তো
$10,000 অ্যাড যদি দেয় সেক্ষেত্রে তার মাসে কত টাকা খরচ যাচ্ছে হিসাব করেন তো। ওই $10,000 তার মানে কি কত লাখ টাকা? প্রতি লাখে হচ্ছে আপনার প্রতি $1,000 কত 84,000 আসছে না? তার মানে কি তাহলে 10 লাখ মানে কি 8 লাখ কত 40,000 টাকার মতো খরচ করবে ফেসবুক অ্যাড এর মাধ্যমে। এখন আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনারা সবাই ক্যামেরা অন করেন। আচ্ছা, তো এখন ধরেন একটা কোম্পানি যদি $10,000 এড ছাড়ে তার মানে কি মাসে হচ্ছে 8,40,000 টাকা তার খরচ হচ্ছে। এখন এই 8,40,000 ধরেন পার রেজাল্টে আপনি যদি 5 সেন্ট করে আহ, খরচ কমাইতে পারেন, ধরুন প্রতি 1,000 জনরে ধরেন এমনি কস্টিং হচ্ছে তার ওই 30 সেন্ট পার 1000 রিচের জন্য বা ইমপ্রেশনের জন্য তার খরচ হচ্ছে। তো আপনি এটাকে যদি 30 খরচ হচ্ছে, এখানে যদি আপনি 25 নিয়ে আসেন তাহলে কতগুলো টাকা সেভ করতে পারবেন বা ওই সেম বাজেটে কত বেশি মানুষের কাছে রিচ করা যাবে, এটা কি হিসাব করে দেখছেন? হিসাব করলে কত আসবে? হিউজ একটা ডেভেলপমেন্ট হবে না নাকি? হুম। জি ভাইয়া। তো এই জন্য হচ্ছে দেখা গেছে যে এই অল্প একটু বা মোটামুটি ভালোভাবে এগুলা রিসার্চ করে এগুলা গ্রুপ বেসড এজ বেসড অপটিমাইজেশন করে আমরা মানে সেম মানুষের কাছে মানে সমান মানুষের কাছে ধরেন 5 লাখ মানুষের কাছে রিচ করতে যদি আনঅপটিমাইজ ওয়েতে যদি আমরা রিচ করতাম সেক্ষেত্রে আমাদের যদি $1,000 খরচ হইতো, যদি অপটিমাইজ ওয়েতে করি সেই জায়গায় আমাদের $700-800 হয়ে যাবে। তার মানে কি কস্টিংটা অনেক কমে আসতেছে না? জি ভাইয়া। তো এখন ধরেন যে কি করবে, $10,000 খরচ করবে, তা প্রতি $1,000 যদি $300 করে আমি সেভ করে দিতে পারি, তো সেক্ষেত্রে তাহলে $10,000 কত আমি সেভ করে দিতে পারছি? $3,000 না কত? $900 বা জি ভাইয়া $1,000 নাকি? এরকম হবে। হুম। $900 মানে হাজার। $1,000 মতো আমি সেভ করে দিতে পারছি বাইরের আশেপাশে। 800 বা 700 থেকে বা 600 থেকে $1,000 আমি কি করতে পারছি সেভ করে দিতে পারছি। দেন সেক্ষেত্রে কিন্তু কোম্পানিগুলো হায়ার করে কিন্তু এই জন্যই, বা ওরা হচ্ছে অ্যাডভার্টাইজার বা ডিজিটাল মার্কেটার কোম্পানিগুলো হায়ার করবে কিসের জন্য? আহ, তারা যাতে এই এডের কস্টিংটা অনেক কমায় দিতে পারে। দেখেন আপনি কোম্পানির যদি $1,000 মানে $80,000 সেভ করে দেন সেক্ষেত্রে আপনাকে 20-30 হাজার টাকা স্যালারি দিতে কোম্পানির গায়ে বাজবে? হুম। না। আর তাছাড়াও আপনি আরো অনেক ভালো টার্গেটেড অডিয়েন্স নিয়ে আসতে পারতেছেন, অডিয়েন্স দিতে পারতেছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই কোম্পানি আপনার পিছনে এই টাকাটা খরচ করতে তাদের কোনো সমস্যা হবে না। আর এটা তো আমি সর্বনিম্ন ধরলাম, এর চেয়েও ধরেন আরো অনেক ভালো পরিমাণ আপনার পসিবল নিয়ে আসা পসিবল। আপনি চিন্তা করেন যে 30 সেন্টে আপনি কয় সেন্ট সেভ করতেছেন? 5 সেন্ট যদি সেভ করেন তাহলে তো আপনার 100 সেন্টে সেভ করতে গেলে হচ্ছে মিনিমাম 15-20 সেন্ট সেভ করার মতো হচ্ছে, তাই না? দেন এটার সেভিং কিন্তু আরো বেশি আসবে আস্তে আস্তে এটা ইফেক্টিভ ওয়েতে
দেন এটা আপনি আরো কমায় নিয়ে আসতে পারবেন, 10 সেন্টের মতো সেভ করতে পারবেন যদি 30 সেন্ট থাকে। তো সেক্ষেত্রে কিন্তু কস্টিংটা অনেক কমে আসবে। আর টার্গেটেড অডিয়েন্সের হিসাব তো আরো আছে। তো এই জন্যই ফেসবুক অ্যাডভার্টাইজার বা ডিজিটাল মার্কেটারদের চাহিদা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। শুধু ফেসবুক অ্যাডভার্টাইজিং না, তো গুগল অ্যাডসে আরো বেশি টাকা কাটে, গুগল অ্যাডস এর চাহিদা আরো বেশি, বা ভালো মানের অ্যাডভার্টাইজার। তো বাংলাদেশে এগুলার যে গুলা মানে টেকনিক্যাল পার্সন বা এরকম অ্যাডভার্টাইজিং এ ভালো নলেজ রাখে কিওয়ার্ড নিয়ে, অডিয়েন্স নিয়ে, তো এরকম লোকজনের সংখ্যা খুবই কম, খুবই কম। তো এগুলোর চাহিদা কিন্তু বেশি, লোক সংখ্যা কম। তো আপনারা যদি কেরিয়ার করতে চান বা জব টবও করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাডভার্টাইজার হিসাবে আপনারা ডিজিটাল মার্কেটার হিসাবে কিন্তু অ্যাডভার্টাইজার মানে ফেসবুক অ্যাডভার্টাইজার, গুগল অ্যাডভার্টাইজার, গুগল অ্যাডস অ্যাডভার্টাইজার, এগুলো হিসেবে কিন্তু খুব সহজে কি করতে পারবেন, জব নিতে পারবেন এই ফিল্ডে। বাট এগুলো শেখার জন্য প্রথমে আপনাদের কিছু টাকা খরচ করতে হবে। ওকে, এই ফেসবুক অ্যাডস নিয়ে বা এখানে থেকে গিয়ে আর কোনো কিছু বাকি থাকলো বা ই করার জন্য, তো এরকম ভাবে আমরা ব্রেকডাউন করে আমরা দেখবো যে কোন প্লেসমেন্টের জন্য, কোন অ্যাপ এজ গ্রুপের জন্য ওই স্পেসিফিক ওই অ্যাডটা ভালো করতেছে। এটা দেখার পরে আমরা যেটা করব, তখন নতুন আরেকটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। নতুন আরেকটা ক্যাম্পেইন ক্রিয়েট করে সেখানে কি করব বলেন তো? নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে ওই স্পেসিফিক এজ গ্রুপ, স্পেসিফিক জেন্ডার, স্পেসিফিক ডিভাইস টার্গেট করে আমরা নতুন করে অ্যাড রান করব। যেমন আমার আইপ্যাডের রেজাল্ট ভালো আসতেছিল না বা অ্যাপল ডিভাইসের আইএসও তে রেজাল্ট ভালো আসতেছিল না, তখন আমি কি করব, আইএসওটা বাদ দিয়ে দিব, আইএসও তে যাতে অ্যাড না দেখায় সেই সিস্টেম আমরা করে দিব। বুঝতে পারছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। জি ভাই, শুনতে পাচ্ছি। সাপোজ হচ্ছে এই যে ধরেন আমি ক্যাম্পেইনে গেলাম, ক্রিয়েট ক্যাম্পেইনে যাওয়ার পরে আমার এজ গ্রুপ কোন কোনগুলা ভালো করতেছিল, আমার আহ, মানে প্রায় 35-এর মধ্যে আমার অ্যাড গুলা ভালো পারফর্ম করতেছিল বা কস্টিংটাও কম ছিল তুলনামূলক, তাই না? তো আমি যেটা করতে পারি, তারপর হচ্ছে এখান থেকে ইটি করে দেন আমরা করতে পারি এজ গ্রুপ, তারপরে আর বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ঠিকঠাক করে দিয়ে সেই অনুযায়ী দিয়ে নতুন করে আরেকটা অ্যাড রান করব। তো সেই অ্যাডটা কিন্তু ভালো পারফর্ম করবে আগের অ্যাডের তুলনায়। বুঝাতে পারছি আমি? আপনারা কি বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? আপনারা হ্যাঁ ভাই। কথা বলেন না কেন? বুঝতে পারছি আপনারা ভাইয়া। কি বুঝেন নাই, কিছু বুঝেন নাই? বুঝতে পারছি ভাই। বুঝতে বুঝছেন পারছি ভাইয়া। অথবা বুঝেন না, এই দুইটা বললে তো কোনো সমস্যা নেই। ওকে, আপনাদের ব্রেক, 15 মিনিট ব্রেক, ব্রেকের পরে আবার শুরু হবে।